আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুনছো গো দুর্লভ পাখির ঝাঁক, খবর দিও আফিফ মুনতাসির এসে গেছে। গাইডের মস্তিষ্কে কিছু না ঢুকলেও জিয়াউলের রক্ত যেন টগবগিয়ে উঠল, মুখশ্রীতে অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। খবর কি পৌঁছে গিয়েছে? শুনশান বাতাসের শব্দ, নানান রকম অচেনা রহস্য, মুগ্ধতা পর্বত ঘেরা পরিবেশের চিরকালীন সঙ্গী। এসব না থাকলে হয়তো এত দীর্ঘ ট্রেকিং একঘেয়েমি চলে আসতো। তবে সাথে যদি নিজের পরিবার থাকে, দুর্গম পাহাড়ি পথটাও সরল হয়ে ওঠে। মিহির হাত মুঠোয় পুরে হাঁটছে আহিস, মনিরা পিছু পিছু হাঁটছে। হুট করে সালেহা বেগম যে বেঁকে বসবে কে জানতো। তার নাকি নীলাচল ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও যখন আহিস মানছিল না, পা ব্যথার অজুহাতটা ঠিক কাজে লাগালো। থেকে গেল নীলাচলে। শাশুড়ির অনুপস্থিতিতে মনিরা যখন গড়িমসি করছিল, আহিস এক ধমকে বলেছিল, এই মেয়ে যাবে না মানে? আমি কি একা একা ঘুরতে এসেছি? তাড়াতাড়ি রেডি হবে, সময় খুব কম কিন্তু। মনিরা আর না করার সাহস পায়নি। এই ছেলেটার সামনে তার কি হয় সে বুঝতে পারে না। নতুন অভিজ্ঞতার সাথে মনিরার মন যে নতুন অনুভূতিতে ঠাসা হয়ে আছে, মনিরা ঢের বুঝতে পারছে। সেই মনির বশীভূত হয়েই তো বারবার সামনে হাঁটা পুরুষটির দিকে চোখ চলে যাচ্ছে। বাবার হাত ধরে মেয়ে হাঁটছে। মনিরা খুব ইচ্ছে করছে মিহির হাতটা নিজের মুঠোয় নিয়ে শূন্যতাটাকে পূর্ণতা দিতে, সাময়িক পূর্ণতা যে তাকে অসীম সুখ দিবে। সাহসে কুলায় না, চুপচাপ দৃষ্টি সরিয়ে নেয়। সেই সাহস মিহি এক ছুটে করে ফেলে। পেছনে ঘুরে মায়ের হাত ধরে আহিসের বরাবর দাঁড় করিয়ে দেয়। থতমত খেয়ে যায় মনিরা। আহিস ভাবালে হাঁটতে থাকে। মনের কোণে পাহাড়ি বাতাসের ঢল নেমে আসে রঙিন অনুভূতি নিয়ে। মনিরা কিঞ্চিত সময় আহিসকে দেখে হাঁটায় মন দেয়। ঠোঁটের ভাঁজে লুকানো প্রেমের ছোঁয়া শরীর যেন জ্বলে যায়। অর্ধ পচা অর্ধনগ্ন লাশ, মাছি ভনভন করছে সারা শরীরে, কি এক বিশ্রী গন্ধ। খানিক দূরে দাঁড়িয়ে আছে আদিল, মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস। কেউই মুখের ভাবাবেগ ঠাউর করতে পারছে না। লাশের আশেপাশে কয়েকজন সাদা অ্যাপ্রন পরা লোক বসে আছে, খুঁটিয়ে দেখছে। কপালের একপাশে কি যেন লেখা। একজন দেখে দৌড়ে এলো আদিলের কাছে, দৃষ্টি নত, বলল, লাশের কপালে কি লেখা আছে স্যার? আপনি দেখবেন নাকি আমি বলবো? আদিল উত্তর দিল না, হনহনি এগিয়ে গেল। কাছাকাছি যেতেই বিশ্রী গন্ধটা নাকে মুখে ঢুকে গেল যেন। নিঃশ্বাস আটকে রেখেছে বলেই হয়তো পেটে চালানো হলো না, নয়তো এই গন্ধে টিকে থাকা মুশকিল হতো। কিছুটা ঝুঁকে সানগ্লাস খুলে নিল আদিল। মাঝারি অক্ষরে কিছু লেখা, লোহা পুড়িয়ে খোদাই করেছে। মুচকি হাসল আদিল। ঝুঁকানো মাথা শটান হতেই পিছিয়ে এলো সে। গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, পাহাড়ের বুকে চাপা দিয়ে চুপচাপ ক্ষণিকের স্মৃতিটুকু মুছে ফেলবেন, নচেত আদিল মাহমুদ মানুষ ভালো না। শেষের কথাটা বলেই কিটকিটিয়ে হেসে প্রস্থান করলো আদিল। ঘরে ঢুকে মাস্ক খুলে ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল না করলে এই গন্ধ নাক থেকে সরবে না মনে হয়। গোসল সেরে সারা রুমে সুগন্ধি স্প্রে করে দিল। ইজি চেয়ারে বসে খানিকক্ষণ চুপ থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো। আপন ভাবনায় ব্যস্ত থেকে ধরানোর সুযোগ পেল না। নেত্র পল্লবে ভাসছে দুটো লাইনে লেখাটা। আদিল বিড়বিড় করল, আমি সাথে কন্যা, ভাষায় রক্তের বন্যা। কে হতে পারে? আদিল এক ছুটে ধরতে পারল না। কন্যা আছে বলে নিমিষে মেয়ে ধরে নেওয়া মস্তিষ্ক তার নয়। আদিলের মনে হচ্ছে খেলাটা এবার সত্যিই জমে উঠেছে। তবে সে এখন এসব ভাবতে চায় না। আজকে রাতে যাত্রা শুরু করবে সে, কবে শেষ হবে জানে না। ফিরে এসে না হয় ভাববে, ততক্ষণে নিজেকে সময় দেওয়া যাক। দেখা যাক ভালো কিছু নিজের মধ্যে পায়, নাকি বাবার থেকে বড় হারামি নিজেকে আবিষ্কার করে। আপন ভাবনা যে কথা কয়। এখন গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। খোলামেলা স্থান হওয়ায় চাঁদের আলো খানিক হলেও পৌঁছাচ্ছে। মাঝারি সাইজের এক তাঁবু, চারজনের ছোটখাটো দেহ ঠিক চলে যাবে। কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়েছে আফরা। কামিনী বেগম তাঁবুর কাজ ঘেঁষে বসে আছেন। সময়টা তার এতটা ভালো যাচ্ছে, সে যে বান্দরবান রয়েছে ঠিক ভুলে গেছেন। ফোন নিয়ে একদিক থেকে আরেক দিক ছুটে চলেছে নাদিয়া। বিশেষ প্রয়োজন, তবে নেটওয়ার্কের বালাই নেই। মীরা তাঁবুতে চুপটি করে শুয়ে আছে, মুখ বেশ গম্ভীর। তার কেবলই মনে হচ্ছে আফরা তার কাছে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়েছে, সেটা কি ধরতে পারছে না। সন্দেহের বশে প্রশ্ন করার স্বভাবও তার নেই। মনের খচখচানিটা যাচ্ছে না। আফরা আস্তে আস্তে পা ফেলে কামিনী বেগমের পাশে বসল। কামিনী বেগম এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। আফরা প্রশ্ন করল, আপনার অসুবিধা হচ্ছে না অপরিচিত তিনটে মেয়ের সাথে থাকতে?
কামিনী বেগমের হাসি চওড়া হয়, হাত বাড়িয়ে আঁকড়ে ধরে আফরার হাত। আফরা বুঝে যায় উত্তর, তবে মাথায় আসে না এ পর্যন্ত একটা কথাও কেন বলেনি কামিনী বেগম। ব্যাপারটা এখন সন্দেহের পর্যায়ে চলে যাচ্ছে। আফরা বুদ্ধি খাটিয়ে আবার প্রশ্ন করল, আপনার ছেলের কথা মনে পড়ছে না? এই কামিনী বেগমের হাসি স্থিরতায় ঢেকে যায়। আষাঢ়ে কালো মেঘের মতো মুখশ্রী না হলেও সাদা মেঘের ওপর হালকা কালো মেঘেদের ছড়াছড়ি। কিছু বলে না, চুপ করে থাকে। আফরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই কামিনী বেগম প্যান্টের পকেট থেকে ছোট নোটবুক বের করে। জলদি হাতে কিছু লিখে আফরার সামনে ধরতেই আফরার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সুন্দর বিন্যস্ত হাতের লেখা। আমি কথা বলতে পারি না, সন্তান তো মায়ের গর্ভ থেকে রক্তের সাথে মিশে যায়, বাবা মা কখনো ভুলতে পারে? আফরার মনে হচ্ছে সে অন্ধকার দেখছে। এত তথ্য জোগাড় করেছে এটা কোনোভাবেই বুঝতে পারেনি। কামিনী বেগমের কোঁচকানো ভ্রু দেখে নিজেকে স্বাভাবিক করে নেয় আফরা। কিছু বলবে তার পূর্বেই বিকট আওয়াজ ভেসে আসে। দৃষ্টি চলে যায় শূন্যে। মাটি থেকে খুব বেশি উঁচুতে নয়, বিমান ছুটে যাচ্ছে। আফরা কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করে গলা উঁচিয়ে বলে উঠল, এবার অন্তত তাঁবু থেকে বের হো, তোর খুশি তো চলে এলো। খোঁচাটা বেশ ধরতে পারল মীরা, তবে উত্তর কাটল না। না বাইরে গিয়ে দেখার স্বাদ জাগলো। চুপটি করেই পড়ে রইল। আফরা উত্তরের আশা করল না, বরং এক পলক জ্বলন্ত চোখে শূন্যে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কামিনী বেগম কিছুই ধরতে পারল না, চুপ করে রইল। শব্দহীন কাটতে থাকলো সময়। চারটে মানুষের মনে ভিন্ন ভিন্ন ভাবনা, তবুও যেন ভাবনাগুলো সমাপ্ত একটি মাত্র শিকড়ে, যে শিকড় গোড়া সহ উপড়ে ফেললে দণ্ডায়মান বৃহৎ বৃক্ষটাও লুটিয়ে পড়বে জমিনে। চলন্ত বিমান থেমে যায় জঙ্গলের মধ্যভাগে। বেল্ট পরিহিত আদিল দক্ষতার সহিত নেমে আসে পাহাড়ের চূড়ায়। পরপর তিনটে লোক নেমে আসতেই বিমানটা যেদিক থেকে এসেছিল সেদিকেই ঘুরে যায়। ঢেউ তীরে বাড়ি খেলে সাগরে ফিরে যাওয়ার মতো ব্যাপারটা। হয়তো ঢেউয়ের মতো আবারও কোনো আধুনিক উড়োযন্ত্র এসে বাড়ি খাবে পাহাড়ের চূড়ায়, নামিয়ে দিবে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা নিশাচরকে। দানবীয় পাহাড়গুলো মানব সভ্যতার ছোঁয়া পেয়ে সহজ হয়ে উঠেছে। চূড়া থেকে নামতে কোনো অসুবিধে হলো না তাদের। ট্র্যাকিং শো অদ্ভুত শব্দ করে চলছে আগাছা মিশ্রিত অরণ্যের ভাঁজে। কারো মুখে কোনো শব্দ নেই। নির্দিষ্ট এক রাস্তায় আসতেই লোকগুলো আদিল থেকে আলাদা হয়ে গেল। একাকিত্বকে বরণ করে কৃত্রিম আলোর সাহায্যে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে আগুনের স্ফুলিঙ্গ দৃষ্টিতে ধরতেই ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি খেলে গেল। আরেকটু এগোতে দৃশ্যমান হলো তিনজন নারীকে। দূরত্ব বজায় রেখে আপন খেয়ালে বসে আছে। চারপাশ নজর ঘোরালো আদিল। কাঙ্ক্ষিত নারীটিকে সে দেখছে না কোথাও। তাঁবুটা চোখে পড়ল। কারো দিকে না তাকিয়ে হনহন করে তাঁবুর ভেতর ঢুকে পড়ল সে। চমকে গেলেন কামিনী বেগম। নাদিয়ার চোখ মুখে ভয়, অবাকতা। আফরা ভাবালেশ তাকিয়ে রইল তাঁবুর দুলতে থাকা অংশের দিকে। নাদিয়া সম্মতিতে ফিরতেই ছটফট করে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া এখানে? তুমি তো জানতে নাদিয়া, অভিনয় করছো কেন? নিঃসন্দেহে তুমি একজন ভালো অভিনেত্রী। ভয় ছুটে গিয়ে রাগ হলো নাদিয়ার। মেয়ে দুটো তাকে খোঁচা দিয়ে কথা বলতে বলতে সীমা অতিক্রম করে ফেলেছে। দাঁতে দাঁত চেপে বলল, ক্ষণিকের দুনিয়ার অভিনয় সবাই করে, কেউ অন্যের সাথে, কেউ বা নিজের সাথে। আমি না হয় নিজের সাথেই করছি, তুমি কার সাথে করছো আফরা? আফরা হয়তো এই সময়ে এমন জবাব আশা করেনি। রাগ তার চোখে ফুটে উঠল। দুজনের মুখ কাছাকাছি। কঠোরতা, তেজি ভাব, অদ্ভুত মেশালো বাক্যযুদ্ধ। আফরা দাঁতে দাঁত চেপে বলল, যেমন ধরো তোমার সাথেই করছি। এই যে নিরপেক্ষ, কেউ কাউকে সহ্য করতে পারছি না, অথচ মুখোমুখি বসে আছি, অভিনয়ই বটে। নাদিয়া মুচকি হাসলো, সরে আসলো আফরার থেকে। সেকেন্ড ঘুরতেই আফরা মুখশ্রীতে স্বাভাবিকতা ফিরিয়ে আনলো। নাদিয়া আবার দৃষ্টি ঘুরিয়ে তাঁবুর দিকে তাকালো। উঠে যাওয়া ধরতেই হাত ধরে আটকে দিল আফরা। গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসো। আমি তোমাকে ভাবি করতে চেয়েছি, মীরাকে নয়। বাঙালি বসতে বললে শুতে চাই, তোমরাই তার প্রমাণ। নাদিয়ার তাচ্ছিল্য কণ্ঠস্বর আফরার মাঝে কোনো পরিবর্তন আসলো না। সহজ গলায় বলল, বিয়ে তুমি করছো না, না সংসার তুমি করবে। তোমার কোনো অধিকার নেই আমার বা মিস্টার আদিলের ওপর তোমার ভালো লাগা, তোমার সিদ্ধান্ত চাপিয়ে দেবে। আর তা যে আমরা মানব এর কোনো স্বাক্ষরতাও নেই। সৎ সাহস অর্জন করে তারপর এসো, না হয় চুপটি করে বসে থেকো। রাগে ফুঁসতে থাকে নাদিয়া। আফরা মুচকি হেসে তাঁবুর দিক থেকে চোখ ফিরিয়ে নেয়।
কামিনী বেগম কিছুই বুঝতে পারে না, তবে প্রশ্ন করে না, করতে পারে না। লেখার জন্য শক্ত হাতের প্রয়োজন। এখন তেমন শক্তি তার মাঝে নেই। ঘুম তাকে জড়িয়ে নিয়েছে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে নিল মীরা। কারো উপস্থিতি টের পেয়ে মস্তিষ্ক সচল হয়ে ওঠে তার। চতুর মস্তিষ্ক বুঝতে বাকি রাখে কোনো পুরুষ এসেছে। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে যে। চোখ বন্ধ রেখে বালিশের নিচে লুকিয়ে রাখা ছুরিটা চেপে ধরে। ঘ্রাণটা খুব কাছে টের পেতেই ফট করে চোখ খুলে সে। বড় বড় রক্তিম চোখ নিয়ে ধপ করে দাঁড়িয়ে যায়। ডান হাতে থাকা ছুরিটা বুক বরাবর চেপে ধরল। থেমে গেল আদিলের পা। শান্ত চোখের দৃষ্টি পড়ে আছে কঠোর মুখশ্রীতে। আদিল মুচকি হেসে দুহাত উপরে তুলে নেয়। নরম কণ্ঠে বলে ওঠে, বিগেস্ট ফাইটার, আই এম ইমপ্রেসড। কথাটা বলে এগিয়ে আসতে চায় আদিল, তবে বুকের ওপর বসানো ছুরির মাথাটা মাংসে ডেবে যেতেই দাঁড়িয়ে যায়। মীরা শক্ত কণ্ঠে বলল, এখানে কেন? প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না আদিল। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আপনার মাঝে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কেন? শক্ত মুখশ্রীতে বিচলিত ভাব ফুটে ওঠে। মীরার ভেতরটা কেমন কেঁপে উঠল। লোকটা তাকে দুর্বল করতে এসছে, তার হাতিয়ার তারই উপর বর্তাতে এসেছে। তাহলে কি আদিল মাহমুদ জানে না আজকের মীরা আর 2 বছর আগের মীরা সম্পূর্ণ ভিন্ন? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় মীরা। আদিল মাহমুদ জানবে কি করে তার আসল পরিচয় যে সে সবার কাছে লুকিয়ে রেখেছে? মীরা বলল, আপনার যেমন গলা কাটতে হাত কাঁপে না, আপনার বুকে ছুরি ঢুকাতে আমারও হাত কাঁপবে না। পার্থক্য শুধু উদ্দেশ্য। নিজেকে খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। উঁচুতে তোলা হাত নামিয়ে ছুরিতে রাখে আদিল। এবার একটু এগিয়ে আসে, বুকেতে ব্যথা সৃষ্টি করে। পাত্তা দেয় না। ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি রেখে বলে, কথা ঘুরেছেন কেন মিস মীরা? ময়দান থেকে প্রসঙ্গ পাল্টে পালিয়ে যাচ্ছেন। ভীষণ রেগে যায় মীরা। কিছুটা উঁচু গলায় বলে ওঠে, আমার হাতিয়ার আমার উপরে অ্যাপ্লাই করবেন না। আপনি এখন আমার কবজায়, সাবধান। চলে যান এখান থেকে। শব্দ করে হেসে উঠল আদিল। মেয়েটার চোখ অন্য কথা বলছে, তবে সে ধরতে পারছে না। মীরা ছুরিটা শব্দ করে নিচে ফেলল। আদিল শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ মীরা চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে ঘুরে দাঁড়ালো। শব্দবিহীন কয়েক পা এগিয়ে মীরার উপর দৃষ্টি ফেলল। দুর্বোধ্য রহস্য কণ্ঠে বলল, আপনার এই কঠোর হরণী চোখে আদিল মাহমুদের মরণ হলো, রাজনন্দিনী। হনহন করে বেরিয়ে গেল আদিল। মীরাকে ফেলে গেল অসীম অস্বস্তির ভিড়ে। আদিলের চোখে কুটিলতা খুঁজে পায়নি মীরা। যদিও ওই চোখ সর্বোপরি পড়ে ফেলা তার সাথে নেই, তবে আজ কেন ওই চোখ তাকে পোড়াচ্ছে? সম্বোধনটা কয়েকবার অস্পষ্ট স্বরে বিড়বিড় করল সে। টের পেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাঁপানি রোগীর মতো ছটফট করতে লাগলো সে। নিজের সাথে লড়াইতে যখন সে বুঝল একেবারে সর্বশান্ত হয়ে হেরে যাচ্ছে, এলোমেলো পায়ে বেরিয়ে এলো তাঁবু থেকে। আফরা জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে মনের আগুনটা নিভিয়ে রাখছিল। ঠিক তখনই মীরা ঝাঁপিয়ে পড়ল আফরার বুকে। চোখ বুজে নিল আফরা। হৃৎপিণ্ড তার কাঁপছে। মীরার ভবিষ্যৎ তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার। আফরার বুকে লুকিয়ে থাকা শরীরটা খানিক পরপর কেঁপে উঠছে। অস্ত্র বিসর্জন দিচ্ছে লুকিয়ে। তারা তো অস্ত্র ঝরাতে এসেছিল। কোন ঝড়ে দিক পাল্টে গেল? মিহি ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মনিরা। একটু পর পর বাইরের দিকে নজর দিচ্ছে। আগুন জ্বালিয়ে বসে আছে আহিস। মনিরার মন চাচ্ছে আহিসের পাশে বসতে। কাঁধে মাথা রেখে রাত্রিটা যাপন করলে মুহূর্তগুলো দাগ কাটার মতো হবে। নিজের মনোবাসনার ওপর নিজেই বিস্মিত মনিরা। এরকম ভাবনা আজ সে ভাবছে, সে কি নিজের জীবনের সত্যটা ভুলে গেছে? তার মতো বিধবা এক মেয়ের মাকে কেউ ভালোবাসবে? সে ভালোবাসার যোগ্য? আবার হুট করে মনে হলো, তার কি ভালো থাকার অধিকার নেই? তার মন যে ওই পুরুষটার প্রেমে ইতিমধ্যে ডুবে গেছে। সে তো মিথ্যে নয়, শুধু প্রেম ভুল হবে না। এই যে মানুষটাকে হারানোর ভয় তাকে গ্রাস করছে, এটা ভালোবাসা নয়। নানান রকম ভাবনার মিশ্রণ মনিরাকে যেন পাগল করে তুলছে। ভেতরের খারাপ সত্যটা যেন তাকে কঠোর হতে বাধ্য করছে জোর করে হলেও ভালোবাসা আদায় করতে। সে পারবে না? এবারও জীবন যুদ্ধে হেরে গিয়ে একাকিত্বকে বরণ করে নিতে হবে। এই মেয়ে, ইচ্ছে হলে বাইরে আসতে পারো। আমি কাপুরুষ নয় যে তোমার একাকিত্বের সুযোগ নেব। চমকে ওঠে মনিরা। অবচেতন মন যেন একাকিত্বের সুযোগ নেওয়ার তাড়নায় বয়ে যাচ্ছে। মনিরা কি তাহলে বিপথে যাচ্ছে? ভালোবাসা হারানোর ভয় তার মনুষ্যত্বকে বলিদান দিয়ে দিল। মাথা ঝেড়ে ভাবনাগুলোকে দূরে ফিকে মারে মনিরা। চোখ বুজে জোরে শ্বাস নেয়। আস্তে আস্তে পা ফেলে বাইরে আসে। আহিসের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসতেই আহিস বলে ওঠে,
ভয় পাচ্ছ? পাচ্ছ না, তোমার অবশ্যই ভয় পাওয়া উচিত। পুরুষ মানুষ দিয়ে বিশ্বাস নেই, কখন কোন সত্তাটা জেগে ওঠে বলা তো যায় না। ধরো এত সুন্দর একটা মেয়ে, নারী দেহ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তখন কি করবে? গভীর অরণ্যে নিজেকে সতীত্ব বিসর্জন দেবে? যদিও আমি ধর্ষককে কখনোই সতীত্ব নষ্টের কারণ মনে করি না, নারী যদি নিজে থেকে এগোয় তবেই তার সতীত্ব বিসর্জন হবে। কিন্তু পুরুষ যদি জোর করে এগিয়ে আসে, আমার মতো নারীর সতীত্ব নষ্ট সে না ভাবা পর্যন্ত হবে না। পবিত্র সে সর্বদাই, যদি না নিজ থেকে অপবিত্রতার পথ বেছে না নেয়। থেমে জোরে নিঃশ্বাস নিল আহিস। এক টানা কথা বলে হাঁপিয়ে গেছে। কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, কোথায় যেন ছিলাম? ও এই তো, আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি তুমি নিশ্চয়ই তোমাকে আমার হাত থেকে বাঁচাতে চাইবে, এর জন্য প্রয়োজন হাতিয়ার, কিন্তু তোমার কাছে তো নেই। প্রত্যেক নারীকে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করার হাতিয়ার সাথেই রাখা উচিত। কথাগুলো বলে আহিস পকেট থেকে মাঝারি আকারের ছুরি বের করে মনিরার সামনে ধরল। এতক্ষণ মুগ্ধ হয়ে মনিরা কথাগুলো শুনছিল। ছুরিটা চটজলদি নিজের হাতে নিল, কখন না ধমক দিয়ে বসে। হাতে হাত স্পর্শ হতে মনিরার সারা শরীর কেমন কেঁপে উঠল। আহিসের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না। সে তার মতোই আগুনের আলোয় হাতে রাখা ইংরেজি নোবেলটা বিড়বিড় করে পড়ছে। এতেও যেন মনিরা অন্যরকম গাম্ভীর্য খুঁজে পেল। পাহাড়ে চড়ায় উতরায়, ঝিরিপথ, বুনো ফুলের দল এসব পেরিয়ে 2 দিন ট্রেকিং করে নেপিউ পাড়া পৌঁছেছে আফিফ। এরপর বাংলাদেশের এই অংশে আর কোনো পাড়া নেই, আছে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় পেরিয়ে মিয়ানমারের সীমান্ত শুরু। বান্দরবানের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা থাকলেও আফিফ ইচ্ছে করে তাঁবু নিয়েছে, এবং কি পাহাড়ে ঢোকার সাথে সাথে গাইডকে তার প্রাপ্য সহ বকশিস দিয়ে বিদায় করেছে। বিশ্রাম নিচ্ছিল, ফোনের শব্দে বন্ধ চোখের পাতা উন্মুক্ত হয়। অচেনা নাম্বার, ঝটপট রিসিভ করে। অপর পাশ থেকে মেইলি সুর ভেসে আসে। আফিফ মুনতাসির বলছেন? বলছি বলেই তো ফোন দিয়েছেন। বড্ড বেশি কথা বলেন আপনি। বড্ড বেশি রহস্যময়ী সাজেন আপনি। যে জন্য ফোন করা? কারণ শোনার অপেক্ষা। চরম বিরক্ত হয় আফরা, নাকের পাটা ফুলে ওঠে তার। আফিফ নিঃশব্দে হাসে। মেয়েটাকে ডিস্টার্ব করতে ভালো লাগছে। ভেবেছিল আফরা এবারও কিছু বলবে, তবে তার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আফরা বলল, অপেক্ষার ফল মিষ্টি হয়। কথাটা শেষ করে ফোনটা কেটে দিল সে। আফিফ কপাল কুঁচকাতে গিয়েও হেসে ফেলল। বিশ্রামের ভাবনাটা মাথা থেকে ঝেড়ে তাঁবু থেকে বেরিয়ে পড়ল। এদিকে জীবনগুলো কত জটিলতায় ঘেরা। না আছে উন্নত জীবন ব্যবস্থা, না আছে আধুনিকতার সহজের ছোঁয়া, তবুও তাদের জীবন ব্যবস্থা তাদের হিসেবে মানানসই। গোধূলিবেলায় গোটা তান্দই পাড়া ঘুরে দেখল আহিসরা। পাহাড়ের উপর থেকে এই পাড়া দেখতে কেমন জানি বিভ্রম লেগেছিল, যেন গভীর অরণ্যের মাঝে দলবদ্ধ মানুষের বসতি। সন্ধ্যের দিকে ধীরে ধীরে পাড়ায় নামছে মেঘের দল। চোখের পলকেই জ্যোৎস্না নেমেছে প্রকৃতিতে। ধবধবে সাদা আলোয় মেঘে ঘেরা এই জনপদ আরো রহস্যময় হয়ে ওঠার অনবদ্য দৃশ্য, কোনো গহ্বরে চুপটি করে লুকিয়ে থাকার মতো, যেন বের হলেই জ্যোৎস্না তাকে গভীর অরণ্যের মাঝে দৃশ্যমান করে তুলবে। দানবীয় পাহাড় হায়নার মতো এগিয়ে আসবে। মেঘের জন্য খানিক পিছিয়ে পড়েছে আহিসরা। মেয়েটা হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। হাঁটার গতি এত ধীর ছিল, পিঁপড়াও যেন নিজের আয়তন অনুসারে প্রথম স্থান অধিকার করে নিবে। বিকেল হয়ে যাওয়ায় আজকের রাতটা পাড়ায় থাকতে হচ্ছে তাদের। দুর্গম পথ, রাতে পাড়ি দেওয়া মৃত্যুর মুখে যেচে যাওয়ার সমান কথা। পথের ক্লান্তি ভুলতে ঝিরিতে প্রাকৃতিক স্পা শ্রেষ্ঠ মাধ্যম। নিজস্ব তাঁবু নিয়েছে এখানেও, যদিও থাকার ব্যবস্থা অন্যত্র ছিল। সন্ধে গড়িয়ে রাত এলো বলে পায়ের ট্রেকিং শু জড়িয়ে আহিস মনিরার দিকে তাকালো। মেয়েটা তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে। নরম সুরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে কিন্তু রাত হতে পারে। তাঁবুর দরজা ভালো করে বেঁধে নেবে, আর হ্যাঁ, ভয় নেই, কেউ আসবে না, আসলেও বের হবে না, নিঃশ্বাসের শব্দও যেন না হয়। আড়ষ্ট হয়ে মনিরার মুখ ভোতা হয়ে এলো। এই অচেনা জায়গায় লোকটা তাদের দেখে কোথায় যাবে? যদি কোনো জীবজন্তু চলে আসে? আহিস মনিরার মুখ দেখে কিছুটা আন্দাজ করলেও আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। তার কাছে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্মুখে দণ্ডায়মান। তাঁবু থেকে বের হয়ে যেতেই মনিরার মনে হলো সে অথৈ সাগরে ডুবে যাচ্ছে। সত্যি তাদের রেখে চলে গেল? বিষণ্ণ মুখশ্রীতে ভয়গুলো যেন কিলবিল করছে। আহিস কিছুটা পথ যাওয়ার পরও ফিরে এলো। তাঁবুর খোলা অংশে উকি দিয়ে বলে উঠল, এই মেয়ে,
তোমাকে খুঁটি হয়ে বসে থাকতে বলিনি, আমি দরজা বাঁধতে বলেছি। আমি আশেপাশেই আছি, ভয় নেই। সেকেন্ড সময় ব্যয় না করে হাঁটা ধরল আহিস। আশেপাশেই আছি শব্দ দুটোই কি ছিল মনিরা জানে না, তবে তার ভয় কেমন মন থেকে উড়ে যেতে লাগলো। মনে হলো অদৃশ্য এক ভরসা স্থল তাকে ঘিরে রেখেছে। তাঁবুর দরজা বন্ধ করে মেয়ের পাশে শুয়ে পড়ল সে। দুদিন ধরে একাকিত্ব তাকে ছুতে পারে না কোনো কালো রাতের বিভৎস কাহিনী, ছুতে পারে না মন খারাপের রাত। শুধু ছুঁয়ে দেয় আহিস নামক পুরুষটি, কথা দ্বারা, কাজ দ্বারা, নয়তোবা উপস্থিতি দ্বারা। এ কোন সুখে পড়ল সে? এই সুখ কপালে সইবে তো? জ্যোৎস্নার আলোয় হাঁটতে কোনো অসুবিধে হচ্ছে না, যদিও হাতে কৃত্রিম আলোর উৎস রয়েছে। ঝোপঝাড় গাছগাছালি আগাছা পেরিয়ে হাঁটতে থাকে আহিস। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিয়ে পায়ের গতি স্থির করে নেয়। অনেকটা সময় রয়েছে। একা একা মোটেও ভালো লাগছিল না তার। ইদানিং একাকিত্বকে বরণ করে নিতে কষ্ট হয়। হয়তো একাকিত্ব জীবন ছেড়ে 3 নারীর সঙ্গ পেয়েছিল বলেই আজ একাকিত্ব তাকে বাঁধতে পারছে না। ডান হাতে থাকা টর্চ লাইট বাম হাতে হস্তান্তর করে, ডান হাত গলিয়ে দেয় পকেটে। মানিব্যাগটা হাতে তুলে নিয়ে মুচকি হাসে। সে তো ভুলেই গিয়েছিল তার সঙ্গিনী যে তার সাথে প্রতিটা সেকেন্ডে রয়েছে। সে কেন একা মনে করবে নিজেকে? আহিসের এখন মনে হচ্ছে সত্যিই সে একা নয়, অদৃশ্য এক অবয়ব নিজের পাশে স্থাপন করে নেয় সে, যেন হাত ধরে হাঁটছে তার সাথে পা মিলিয়ে। মুচকি হেসে বলে উঠল, তোমাকে খোলা চলে দেখে বড্ড ইচ্ছে করছে। সবটা সময় বেনি বেঁধে রাখো কেন? আমার যে কি ভালো লাগে। তোমাকে নিজের করে নিয়ে আসি, তারপর দেখব কিভাবে বেনি করে রাখো। প্রত্যেকটা ক্ষণ চুলের ভাঁজে মুখ লুকিয়ে ঘ্রাণ নেব। মেয়েটা বুঝি লজ্জা পেল। আহিস অপলক তাকিয়ে রইল তার পাশে। ঘোরের মধ্যে বলে উঠল, লাজুকলতা প্রেম পিয়াসী আমার বুকে লুকিয়ে থাকো না। তোমার ওই লাজুক মুখশ্রী দেখে যে আমার হৃদয়ে কম্পমান হতে থাকে যাবে, অতঃপর মৃত্যু। খিলখিল করে হেসে উঠল মেয়েটি। হাসতে হাসতে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে এলো, পানি জমতে শুরু করলো কানিসে। হাসতে হাসতেই অদ্ভুত কণ্ঠে বলল, এই মৃত্যুই যে আমাদের আলাদা করে রেখেছে। নিয়তির নির্মম করাঘাতের আমি নামক মেয়েটি যে কলঙ্কিত। ঝলসে দিল দেহ, জ্বলে যাচ্ছে আহিস, শেষ করে দিচ্ছে আমাকে। আমার ভীষণ কষ্ট হয় আহিস। আমি যাচ্ছি গো তোমাকে একা ফেলে, চলে যাচ্ছি। এলোমেলো কণ্ঠস্বর মিলিয়ে যায় পাহাড়ের বুকে। বারংবার বাড়ি খায় আহিসের কর্ণকুহরে। মেয়েটিও আস্তে আস্তে মিলিয়ে যায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে। দিশেহারা হয়ে খুঁজে আহিস, নেই, কোথাও নেই। আহিসের আর্তনাদ দানবীয় পাহাড় কেমন আনন্দ নিয়ে উপভোগ করে। জঙ্গলের কোথাও থেকে চাপা চিৎকার। আহিস নিজের কাল্পনিক ভাবনা থেকে বের হয়। মেয়েটা এখন তার কল্পনাতে রাজত্ব করে। সামনাসামনি তো ধোঁয়াশা। চাপা আওয়াজকে অনুসরণ করতেই কয়েকটা যুবককে চোখে পড়ে। তার দিকেই কেমন করুণ চোখে তাকিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে নেয় আহিস। মুখশ্রী শক্ত করে বলল, খবর কি? যুবকগুলো যেন আহিসের কথা কানেই নিল না। একজন প্রসঙ্গ ঘুরিয়ে বলে উঠল, ভাবিকে এখনো খুঁজে পানি? খুব মিস করেন না? চোখ রাঙিয়ে তাকায় আহিস। ছেলেগুলো মাথা নিচু করে নেয়। কঠোর কণ্ঠে আহিস বলল, প্রশ্নের জবাব আমি দ্বিতীয়বার চাই না। ভাই, কয়েকজনকে একটু আগেই বেরিয়ে যেতে দেখলাম। আমরা এখন পিছু নিতে পারবো? আহিস কিছু না বলে পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গলা খানিক কুচিয়ে বলল, আজকের রাতের অল ডিটেলস ফজরের পর চাই। আগে থেকেই জানা ছিল কি করতে হবে। এবার আদিল মাহমুদ ফাঁক দিয়ে বের হয়ে গেলে একটাকেও জীবিত রাখবো না। আমি দেখতে আদর্শ, তবে ভেতরে কিন্তু বড্ড হারামি। ব্যস্ত হাতে ল্যাপটপে আঙ্গুল চালাচ্ছিল আফিফ। পাশে ফোনে কথা বলছে জিয়াউল। মাঝে মাঝে অপর পাশের মানুষটার উপর চড়াও হচ্ছে। আফিফের সেদিকে খেয়াল নেই। সময় খুব কম। চটজলদি কাজগুলো না শেষ করলে সমস্যাটা তারই। কোনো দিক তাকাবার ফুরসত নেই যেন। এমন সময় মেইলি কণ্ঠের অদ্ভুত ভাষা ভেসে আসে কর্ণকুহরে। শিকুবায়া হাঙ্গাকোবা ইন্দো ওয়াংফোর আফল। গতিতে থাকা আঙ্গুল থেমে যায় আফিফের। ভ্রুকুচকে জিয়াউলের দিকে তাকায়। ছেলেটা এখনো ফোনে কথা বলছে। অগত্যা আফিফ উঠে দাঁড়ালো। দরজার বাঁধন খুলে বাইরে বেরোতেই চোখে পড়ল সালোয়ার কামিজ পরা সুশ্রী এক মেয়েকে। আফিফ চিনতে পারল না, তবে উপজাতির কেউ ধরতে পারল। তাদের থেকে মুখে শ্রী আলাদা। কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি খানিক ঝুঁকে বলল, শিকুবায়া কানামে আনান গা নেপিউ পারাগা লাচো। আফিফ ভ্রুকুচকে তাকায়। মেয়েটির ভাষা সে বুঝতে পেরেছে। এসব তার আয়ত্তে রয়েছে, তবে মেয়েটির আসার কারণ সে বুঝতে পারছে না। আনান এবার সহজ কণ্ঠে বলল, গোবাংনা জাগা
তো খই আহিয়ে। আফিফ মাথা নেড়ে সায় জানায়। মেয়েটি কিছুক্ষণ আফিফের দিকে তাকিয়ে থাকে। চট করে তার চোখ কেমন খুশিতে চকচক করে ওঠে। চঞ্চল সুরে বলে উঠল, আসসালামু আলাইকুম। আমি কি আপনার বাসায় ঢুকতে পারি? আমার নাম আনান, এই পাড়াতেই থাকি। আপনার সাথে একটু কথা ছিল। আফিফ বিরক্তির সাথে অবাক হয়। প্রথমত সে মেয়েটির ভাষা খুব বুঝেছে, তা বুঝতে পেরেও মেয়েটি তাকে বাংলায় বুঝিয়ে অক্ষমতাটাকে নির্বাক করার প্রয়াস চালালো। দ্বিতীয়ত মেয়েটি এত সুন্দর বাংলা বলছে, তবে সেসব বিষয়ে কোনো কথা না বলেই বলল, আমি আপনার কথা সম্পূর্ণই বুঝতে পেরেছি ম্যাম। এখানে আসার কারণ যদি বলতেন উপকার হতো। কেমন একটা বিদ্রুপ মিশে আছে যেন। আনান হাত দিয়ে নাক ডলে বলল, পর্বতের চূড়ায় উঠতে গাইড লাগবে বলেছিলেন, আমাকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই পাঠানো হয়েছে। ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ ভাবলো আফিফ, তারপর বলল, আজ লাগবে না, কাল সকালে চলে আসবেন। এবার আসতে পারেন। জি আমি জানি আজ এখানে আমার কোনো প্রয়োজন নেই। আমি এসেছি একটা খবর দিতে। আজ রাতে পাড়ায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মূলত গান বাজনা, নাচ গান, লাঠি খেলা এসবের। পাড়ার হেড আপনাদের আমন্ত্রণ করেছে। এও বলেছেন আপনারা থাকলে খুবই ভালো লাগবে তাদের। আপনাদের কোনো অসুবিধা হবে না, নিজ দায়িত্বে তাঁবুতে নিয়ে আসবেন। চাইলে আপনারা পাড়াতেই থাকতে পারেন। সেখানে বলিগুলো আওড়িয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো আনান। হাঁপ ছেড়ে বাঁচল যেন। তখন আফিফের মুখশ্রীতে বিস্ময়। আজ অনুষ্ঠান হলে কেমন করে হবে? আফিফ দুম করে প্রশ্ন করে বসল, আপনাদের ধর্মীয় উৎসব নাকি হুট করেই আয়োজন করা হয়েছে? না না, ধর্মীয় নয়। অনেকদিন হলেও গান বাজনার আয়োজন হয় না। হুট করেই কেন আজকের রাত ঠিক করলো আমি সঠিক জানি না। এটা আমাকে এও বলেছে আপনাদের চোখে চোখে রাখতে, দুদণ্ড সময়ও চোখের আড়াল না করতে। তাই এখন থেকে আমি আপনাদের সাথেই আছি। কথাগুলো বলে আনান ভেতরে গেল। আফিফ তাজ্জব হয়ে আনানের জামা দেখল, খটকাটা ঠিক জায়গায় লেগে গেছে। আজ রাতের প্রোটেকশনের জন্যই এমন আয়োজন বুঝতে বাকি রাখেনি আফিফ। তবে মেয়েটি তাকে সরাসরি কেন বলল? আচরণে কেমন বাচ্চা বাচ্চা ভাব। সত্যি কি বাচ্চা, নাকি মেয়েটা ভান করছে ধরতে পারল না আফিফ। মাথায় জট পেকে যাচ্ছে। কয়েক কদম এগিয়ে আফিফ ঘাসের উপর বসলো। হিসেব মিলেও যেন মিলছে না। আনান ভেতরে গিয়ে বসে পড়ে। জিয়াউল পেছনে ঘুরে তখনও ফোনে কথা বলছিল। কার উপস্থিতিতে ঘুরতেই চোখ বড় বড় হয়ে যায় তার। আনান অস্বস্তিতে পড়ে নিজের মুখ ঢাকার প্রাণপণ চেষ্টা করে, তবে নিয়তি আজ তার সাথ দেয়নি। কিছুটা চেঁচিয়ে ওঠে জিয়াউল, তুমি তুমি এখানে কি করছো? দেখো, তোমার পিক আমার ফোনে নেই, আবার কি চাই? ছবির কথা বলতেই জিভেতে কামড় বসে আনান। চটজলদি মানানোর মতো করে বলে, ওসব কথা তুলে লজ্জা দিবেন না প্লিজ। আমি আসলে বান্ধবীদের পাল্লায় পড়ে ওই রকম করে ফেলেছি। পরে আপনার ফোন ফেরত দিয়েছিলাম এক আপুকে দিয়ে। জিয়াউলের রাগ তবুও কমে না। কমবে কি করে? এই মেয়েটার জন্য শুধু শুধু তার বকা শুনতে হয়েছে। তেড়ে যেতে নিয়েও থেমে যায় সে। মেয়েদের সাথে ঝগড়া করতে পারে, তবে অসম্মান নয়। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করার চেষ্টা চালায় সে, তবে পারে না। বারবার মনে হয় এই মেয়েটার জন্যই পুরো একটা রাত তার অসহ্য মাথা ব্যথা ছিল। সারা শরীর ভর্তি টেনশন ছিল। রেগে তাঁবু থেকে বেরিয়ে যায়। রাগটা কমানো উচিত। জ্যোৎস্না রাত, প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে। চারপাশে কেমন আলোয় জলজল করছে। চুপচাপ বসেছিল আফিফ। হিসেব মেলাতে মেলাতে কখন সে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে হিসেব ভুলে গেছে টের পায়নি। টের পেল কারণ নুপুরের রিমঝিম শব্দে। কর্ণকুহরের রহস্যময় ছিদ্র পথে শব্দ ঢুকে গিয়ে মস্তিষ্ককে কেমন উত্তেজিত করে তুলল। সারা শরীরে অদ্ভুত হাওয়া ছোটাছুটি। চোখ তুলে আশেপাশে তাকায়। শব্দের উৎস খুঁজে না পেয়ে দাঁড়িয়ে যায় সে। এদিক ওদিক হাঁটে চোখ ঘুরিয়ে। শব্দটা ক্রমশ নিকটবর্তী হচ্ছে। দাঁড়িয়েই পড়ে সে। ওই যে অদূরে কারো ছায়া দেখা যাচ্ছে। সাদা এলোমেলো শাড়ি, আঁচল লেপ্টে আছে জমিনে। হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো মৃদু বাতাসে উঠছে। সাথে নুপুরে ঝমঝম শব্দ। আফিফের মনে হলো বুকটা ছলাৎ করে উঠল। ক্রমশই তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে পায়ের ঈষৎ কাঁপুনি। দাঁড়িয়ে থাকতে না পেরে আফিফ ঘাস ধরে বসে পড়ে মাটিতে। চোখের দৃষ্টি পরিবর্তন হয় না, একভাবে পড়ে আছে এলোকেশী মেয়েটির ওপর। আস্তে আস্তে ছায়া মিলিয়ে যেতে থাকে। এক সমোহনী ঘোরে এগিয়ে যেতে থাকে আফিফ। নাগাল পায় না, থেমে যায়। তৎক্ষণাৎ মস্তিষ্ক তার সচল হয় না। অদ্ভুত অনুভূতি টের পায় নিজের মধ্যে। এটা কি চট করে প্রেমে পড়া লক্ষণ? শুধুমাত্র এলোমেলো শাড়ি, চুলের গোছা দেখে প্রেমে পড়া যায়? প্রশ্নের উত্তর পেল না আফিফ। শুধু অস্পষ্ট স্বরে বলে উঠল, কোলাহল মুক্ত নির্জন পথ,
পূর্ণিমার আলোয় প্রকৃতির জল ভাব বিস্তৃত। অজানা এক এলোকেশি হৃদয়ে করে গেল ছিন্ন ভিন্ন। আমার একটা রাজনন্দিনী। ফিসফিস শব্দে বসা থেকে দাঁড়িয়ে পড়ে মীরা। কানে থাকা ফোনটা নামিয়ে নম্বরটা আবার দেখে নেয়। অচেনা নাম্বার যে আদিল হতে পারে ভাবেনি হয়তো। মীরা কঠোর কণ্ঠে বলে ওঠে, ডাকবেন না এই নামে, কি চাই? হাসির শব্দ। নরম কণ্ঠে আদিল বলল, আমার একটা রাজনন্দিনী, রাখবো না? আদিল মাহমুদ যে চিৎকারের বিনিময়ে এমন নরম সুরে কথা বলবে মীরা হয়তো ভাবতে পারেনি, ভাবার কথাও না। প্রশ্নের জবাব না পেয়ে আদিল আবার বলল, আপনাকে নিজ স্বার্থে চাইবো আমি। খুব জলদি সারপ্রাইজ অপেক্ষা করছে। পরীক্ষা হয়ে যাক না, নিষ্ঠুর হৃদয়ের পুরুষ নিষ্ঠুর হৃদয়ের নারীর মনে জায়গা করতে পারে কিনা। কথা বলার কিছু খুঁজে পায় না মীরা। বুকের ভেতর অসহনীয় পীড়া কাবু করে দিচ্ছে তাকে। মীরা ফোন কাটতেই শব্দ করে হেসে উঠল আদিল, যেন কৌতুক পেয়েছে। রাজনন্দিনী নামে সেভ করা নাম্বারে এক পলক চোখ রেখে ফিসফিস করে বলে উঠল, কঠোর বাজখাই কণ্ঠটা সুধাময় লাগছে। কেন রাজনন্দিনী? তবে কি আদিল মাহমুদ সত্যি সত্যি ডুবে গেল, নাকি সাথের পারদর্শীতে প্রমাণ দিচ্ছে? হাসির শব্দ কানে বাজার মতো। কি ঘুরছে তার মনে? এ কেমন খেলা? ধ্বংস না সৃষ্টির ফুল ফুটবে? সর্বনাশা খেলায় মত্ত থেকে ভুল করছে না তো আদিল মাহমুদ? পায়ে ট্র্যাকিং শু পরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল মীরা। ফোনের ক্যামেরা অন করে বারবার মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। চুলগুলো খুব শক্ত করে খোপা করা। রঙিন এক কাঠি খোপাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। প্রসাধনীবিহীন মুখটা স্নিগ্ধ গম্ভীর। ঠোঁটে হালকা লিপস্টিক মিশিয়ে পেছনে দাঁড়ানো আফরার দিকে তাকালো মীরা। একই পোশাকে আবৃত, পার্থক্য শুধু পিঠে এলোমেলো কেশের গোছা। মীরা চোখে মুগ্ধতা, হাত বাড়িয়ে দিল চুলের ভাঁজে। আপ্লুত কণ্ঠে বলল, যত্নবিহীন এত সুন্দর চুল? কে বললো যত্ন নিই না? আফরার পাল্টা প্রশ্ন। মীরা খানিক অবাক হলো। সে তো কখনো যত্ন নিতে দেখেনি। আফরার চুলগুলো খোপা করতে করতে বলল, আব্বা বলতো আম্মার আর কিছু না পেলেও চুলটা পেয়েছি। আম্মা চুল সামলাতে হিমশিম খেত, কখনোই একা শ্যাম্পু করতে পারতো না, ঠিকভাবে পরিষ্কার হতো না, জট পেকে যেত। বিয়ের আগে নানু আর মামা সাহায্য করতো, আর বিয়ের পর আম্মার চুলের দায়িত্ব তো আব্বারই নিয়েছিল। কি যে পাগলামি করতো, আম্মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে চুল কেটে ফেলতে চাইতো। তখন আব্বা একগাল হেসে বলতো আম্মাকে বিয়ের সাথে নাকি তার চুলকেও বিয়ে করেছে, তাই আম্মার কোনো অধিকার নেই চুলের ওপর নির্মম অত্যাচার করার। বক্তা হিসেবে পারফেক্ট যেন। কথাগুলোই আকাশ ছোঁয়া ভালো লাগা মিশেছিল। গড়গড় করে অনুভূতিহীন বলে যাওয়া নয়, কথাগুলো ছিল অনুভূতির দাপটে হেলে পড়ার মতো। না হলে এমন নিষ্ঠুর মেয়েটাও স্নিগ্ধ হাসি ফোটাবে মুখে। আফরা কথাগুলো বলে মিনিট খানেক সময় ঠোঁটের ভাঁজে হাসি রেখে জানালা ভেদ করে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েছিল। দৃষ্টি সরিয়ে অত্যন্ত হেলায় বলে উঠল, আম্মার মতো তো সঙ্গী নেই, তাই বড় হলে হাঁটুর নিচ পর্যন্ত চুল কেটে হাঁটুর উপর নিয়ে আসি। আম্মার আদর মিশে না থাকলে কবেই কাঁধ পর্যন্ত করতাম। ভীষণ রকম চমকালো মীরা। সামনের মেয়েটা তার একটা কথার পরিপ্রেক্ষিতে এত কথা নিমিষেই আবেগ মিশিয়ে বলবে সে ভাবতেও পারেনি। নির্মল হাসিটা মীরা বুক কাঁপাতে যথেষ্ট ছিল না? ছিল। তবুও আফরা আজ যেন মীরাকে অবাক করে দিতেই সমস্ত পরিকল্পনা আগ থেকে সাজিয়েছে। মীরাকে অবাক মনোভাব পোষণ করতে দিল না আফরা। হতাশ কণ্ঠে আবার বলল, ঝামেলা ঘোরাঘুরির জন্য খেয়ালই ছিল না, এখন দেখ হাঁটু ছাড়িয়ে পায়ের উপর গড়াগড়ি খাচ্ছে, মহা জ্বালা। কথাগুলো এমন ভঙ্গিমায় আওড়ালো মীরার মনে হলো সংসারের চাপে কোণঠাসা হয়ে পড়া কোনো আটপৌড়ে বধূ নিজের জ্বালার কথা শোনাচ্ছে। সাংসারিক কাজ করে ফুরসত পায় না, সেখানে চুলের যত্ন নিবে কেমন করে? ভাবটা এমন। আচমকা মীরার খুব কান্না পেল। তাদের জীবন তো এমন না হলেও পারত। সুন্দর একটা পরিবার থাকতে পারত, হাসি খেলে কাটিয়ে দিত। বাড়ি ফেরার পথ চেয়ে কেউ তাদের জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকতো, তাদের জন্য কেউ চিন্তা করত। একবেলা না খেলে বকে খাইয়ে দিত, এলোমেলো চুল আছড়ে বেনি করে দিত। ভেতরটা কেমন কেঁপে উঠল। ভেজা চোখে মীরা ঝাপসা দেখল কঠিন চোখের কার্নিশে জলেরা লুকোচুরি খেলছে। সে কি ভুল দেখছে? নিজের ভেজা চোখের প্রতিবিম্ব কি আফরার চোখে দেখছে, নাকি মেয়েটা হাঁপিয়ে গেছে? শেষমেশ তার সামনে নিজেকে প্রকাশ করেই ফেলল। মীরা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক প্রকার কেড়ে নেওয়ার মতো করে আফরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। কোনো ভাবাবেগ প্রকাশ করল না আফরা। হাত পা ছেড়ে দিয়ে আগলে নিল মীরাকে। কান্না ভেজা কণ্ঠে মীরা বলল, একটু কাঁদ না আফরা, বুকের জমানো দুঃখগুলো বাষ্প হয়ে উড়িয়ে দে।
এই যে আগলে নিয়েছি, মৃত্যু কখনো আমাদের পার্থক্যের জের টানতে পারবে না। কঙ্কালসার হয়েও আমি তোর নিঃশ্বাসের সাথে মিশে থাকবো, তোর চোখের জলে আমার বুক ভাসুক। আজকে অন্তত বের হয়ে আয় শক্ত খোলসের আড়াল থেকে। নিশ্চুপ। আশপাশ থেকে অজানা অচেনা নানান প্রজাতির কীটপতঙ্গের আওয়াজ ভেসে আসছে। বাতাসে ঝাপটায় গাছের ডালগুলোর মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। কখনো কখনো হয়তো এমন নিশ্চেপতায় সাপের পিলপিল করে হেঁটে যাওয়ার শব্দ ভেসে আসবে। মাঝারি সাইজের তাঁবুতে দুটো রমণী যে নিঃশব্দে জমানো দুঃখগুলো তরল পদার্থের মাধ্যমে বহিরাগমনের কাজে ব্যস্ত সময় পার করছে। কেউ কি হুট করে টের পাবে? হয়তো পাবে, আবার হয়তো পাবে না। সময় পেরিয়ে গেল অনেকটা, মিনিট মিনিট করে। কখন ঘন্টার অর্ধেক সময় পেরিয়ে গেল আফরা মীরা কেউই টের পেল না। দুজন রমণী একত্র হয়েছে, ঘন ঘন পেট কেঁপে উঠছে, তবুও তারা এই কাঁপুনি নিরসন করছে না। শব্দ করে কান্না করে নিজেদের দুর্বল প্রমাণও করছে না। চোখে জল ফেলতেও যেন এক প্রকার গাম্ভীর্য ফুটে উঠেছে। নিজেদের প্রয়োজনে জল বিসর্জন দিচ্ছে, তবে মানতে নারাজ। এমন লড়াই কয়জনে পারে? শেষ পর্যন্ত টিকে থাকে তো। আরও মিনিট খানেক পর স্বাভাবিক হলো দুজন, তবে কোনো লজ্জা অস্বস্তি ইতস্তত ভাব নেই, নেই কোনো দোটানা। তাদের কাছে যেটা ঠিক মনে হয়েছে তাই করেছে। চট করে দুজন পরিস্থিতিও কাটিয়ে তুলতে পেরেছে। দেখে কেউ বলবেই না একটু আগে এরা দুঃখের সুর তুলেছিল। মীরা মুচকি হেসে বলল, যাওয়া যাক। আফরা মাথা নাড়ল। খানিক হেঁটে দাঁড়িয়ে পড়ল সে। সন্ধানী দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলল, ক্যামেরা নিয়েছিস? আজকের কাজ এই যন্ত্রটি করবে, তাছাড়া কোনো কাজ নেই। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দেখে নিল মীরা। ভুল করেনি, বরং একটু বেশি নিয়ে ফেলেছে। হেসে বলল, নিয়েছি, তবে আশপাশ ঠিকঠাক তো? তুই দেখেছিস ভালো করে? আমার মনে হয় না আদিল আমাদের সুযোগ দিবে। প্রশ্নের গুরুত্ব আফরা দিল না, ঠেস দিয়ে বলে উঠল, আদিল? থতমত হয়ে নিচের দিকে তাকালো মীরা। খানিকের মধ্যে হয়তো লজ্জা ভাবও ফুটে উঠত, যদি না মীরা সামলে না নিত। বলল, মাহমুদ কয়জনে বলে, আড়ালে আবডালে গালি দিতেও ভোলে না। সেখানে আমার মুখে শুধু আদিল শুনে চমকানোর মতো মেয়ে তো তুই না। আর তুই যা না তা আমার সামনে প্রকাশ করিস না প্লিজ। ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকানোর ভঙ্গিমা মীরার পছন্দ হলো না। চোখ রাঙিয়ে তাকাতেই আফরা হেসে বলল, কাল তো বেরিয়েছিলাম শাড়ি পরে, ছবি দিলেও হয়তো চেনার উপায় তার লোকের ছিল না। আদিল মাহমুদ সুযোগ দেওয়ার লোক নয়। আশপাশে ছড়িয়ে আছে চামচাগুলা। আমরা অনুষ্ঠানে ঢুকে চেঞ্জ করে বেরিয়ে পড়ব। মীরা চোখ ছোট ছোট করে তাকালো আফরার দিকে, ক্ষোভ মিশিয়ে বলল, কখন বেরিয়েছিলি? তা আবার শাড়ি পরে? আমি দেখিনি কেন? একটু আগেই বেরিয়েছিলাম, তুই তখন নাদিয়ার সাথে ছিলি, তবে বেশি দূর দেখতে পাইনি। আফিফ মুন্তাসিরকে দেখেই কেটে পড়তে হয়েছিল। আফিফ মুন্তাসির? হ্যাঁ, বেশি দূর নয় তার তাবু। এবার যাওয়া যাক। মীরার বিষয়টা ভালো না লাগলেও কথা বলল না। তাঁবু থেকে বের হয়ে পাশের তাঁবুর সামনে চলে গেল। একটু অপেক্ষা করতে বেরিয়ে এলো নাদিয়া, মিসেস কামিনী। মিসেস কামিনী মুচকি হাসলেন। বিনিময়ে আফরা হাসি ফেরত দিয়ে এগিয়ে গেল। টেনশন জেকে ধরেছে তাকে। অনুষ্ঠান থেকে লুকিয়ে বের হতে পারবে তো? না হলে প্রমাণগুলো জোগাড় করবে কি করে? অনেকক্ষণ হলো হেঁটে চলেছে আফিফ। পাশে জিয়াউল, তার ঠিক কয়েক হাত দূরে আনান চলছে। মেয়েটা আর তাদের পিছু ছাড়েনি। আফিফ জোর দিয়েও কিছু বলতে পারেনি। যদি সন্দেহ গাঢ় হয় তবে তার কাছে উপায় থাকবে না। হাঁটতে হাঁটতে জিয়াউল চাপা সুরে বলল, স্যার, এই মেয়েটা তো পেছন ছাড়ছে না, আমরা বের হব কি করে? আমরা নয়, বলো আপনি। তুমি কোথাও যাচ্ছ না? ওকে। আফিফের সরল কথা জিয়াউলের কাছে ভীষণ জটিল মনে হলো। সেই সাথে মুখশ্রীতে নেমে এলো জ্যৈষ্ঠের দিনে আষাঢ়ে মেঘের প্রলেপ। অসহায় কণ্ঠে বলল, আমরাই হবে স্যার, আমি আপনাকে একা ছাড়ছি না। চোখ রাঙিয়ে তাকালো আফিফ। হুট করে তার কথার উপর কথা বলা পছন্দ হয় না। জিয়াউলের চোখে গাঢ় অসহায়ত্ব। আফিফকে কিছু বলতে না দিয়ে আবার বলল, আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, আমি আপনাকে এক সেকেন্ডও একা ছাড়বো না। 1 নম্বর পেলেও কি, 2 নম্বর পেলেও কি, ঠিক পাশে দাঁড়িয়ে থাকবো। প্লিজ স্যার। কথাটায় আফিফের বেশ হাসি পেল, তবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এই মুহূর্তে হাসার মতো ভুল করলো না। ছেলেটা দায়িত্ব থেকে কোনো কথাতে সরে যাবে না। জিয়াউলের জায়গায় আফিফ থাকলেও হয়তো একই কাজ করত। কথার পৃষ্ঠে কোনো কথা না বলে নীরব সমর্থন দিয়ে এগিয়ে গেল আফিফ। জিয়াউল অনেকক্ষণ পর দাঁত বের করে হাসল। বড় বড় পা ফেলে আনানের পাশে দাঁড়িয়ে আফিফ প্রশ্ন করল, আর কতক্ষণ? 5 মিনিট লাগবে জনাব।
আফিফ লক্ষ্য করলো মেয়েটার কথায় হালকা টান আছে, টেনে টেনে কথা বলে, তবে শুনতে খারাপ লাগে না। কাঁধ পর্যন্ত চুল, ফর্সা গায়ের রং, দেখতেও খারাপ না, বরং সুন্দর বলতেই হয়। আনান বুঝতে পারলো আফিফ তার দিকে তাকিয়ে আছে, মুচকি হাসলো সে। আফিফের মনে হলো মেয়েটা তার চাহনিকে তাচ্ছিল্য করছে, যা মনে করে আফিফ নিজেই হাসলো। মেয়েটা কি তার চাহনিকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ধরে নিচ্ছে? কিন্তু সে তো কোনো আকর্ষণ খুঁজে পেল না, শুধুমাত্র উপজাতি আর মেয়েটার চালচলন দেখতে খানিক তাকিয়েছিল। এর বাইরে ভাবা তার পক্ষে সম্ভব নয়। আফিফ সহজ গলায় বলল, আমরা কিছুক্ষণ থেকে চলে আসব, আপনি নিজের রাস্তানায় চলে যাবেন। ক্ষমা করবেন জনাব, উপর থেকে নির্দেশ আছে, আজ রাতে আপনাদের একা ছাড়া যাবে না। মেজাজ প্রচন্ড খারাপ হলো আফিফের। মেয়েটা তাকে বারবার বিপদের ইঙ্গিত দিচ্ছে, সে স্পষ্ট বুঝতে পারছে তাকে যে নজরে রেখেছে, আর এলোমেলো কিছু বলেই বন্দি হতে হবে মেয়েটা বারবার কথা দ্বারা বুঝিয়ে দিচ্ছে। তবে সে ধরতে পারছে না মেয়েটা তার জন্য কি, বিপদ না পথ। নিজে ভনিতা না করে প্রশ্ন করলো, তা আপনি কি চাচ্ছেন, বিপদ না পথ? আমি সবসময় সরল পথেই হাঁটতে চেয়েছিলাম, তবে সেই পথ কীভাবে আঁকাবাঁকা হয়ে যেত বুঝতেই পারিনি। এখন যখন আঁকাবাঁকা পথ ধরেছি, দেখি বাঁকে বাঁকে খাদে ফেলার লোকের অভাব নেই। আর যখন আমি খাদে ফেলার লোকটাকেই খাদে ফেলার ব্যবস্থা করলাম, তখন যেন আরও জটিল হলো। একটা লোকের বদল এখন দল আসতে লাগলো বাধা হয়ে। আর এই দলকে উপরে ফেলার জন্য যখন পরিকল্পনা করলাম, তখন আপনার খোঁজ পেলাম, চলে এলাম। এখন প্রশ্ন ছাড়া বলুন, কি সাহায্য চান আপনি? কথা বলার ভঙ্গিমা চমৎকার। আফিফ মেয়েটার কথায় টের পেল মেয়েটা তার মতো না, আবার তার শত্রুদের মতো না। তবে কিছু কথা শুনে সন্দেহ থেকে বের করার লোকও সে না। বলল, সাহায্য নিজের জন্য নয়, গোটা জাতির জন্য দরকার। যাই হোক, অনুষ্ঠান থেকে লুকিয়ে বের করার দায়িত্ব আপনার, পারবেন? অনুষ্ঠানে ঢোকার কি দরকার? আপনি আমার নজরে আছেন মানে তাদের নজরে আছেন, তারা ভাবে আর কি। তবে শর্ত, আমাকে সাথে নিতে হবে। আফিফ আর কথা বাড়ালো না, চুপচাপ হাঁটতে লাগলো। জীবন কখন কি চমৎকার করে বোঝা বড়ই কঠিন। সরলের মরণ হালকা জটিলে হয়ে যায়, আবার জটিলের মরণ রাজনীতির কাছে হেরে। যুক্তি যে ঠোঁটের ভাঁজে লুকিয়ে থাকে, আর সেখানে যদি মানুষ নামক প্রাণীর মুখ নিঃসৃত বাণী হয়, সত্য মিথ্যা আলাদা করা বড্ড মুশকিল। স্বার্থে আঘাত লাগলে নিকৃষ্ট হতে সময় নেয় না, অথচ একই ঘটনা নিজের সাথে ঘটলে, ভিকটিম নিজে হলে, তখন মুখশ্রীতে যে অসহায়ত্ব ফুটে ওঠে, যে কেবই বলে দিবে লোকটা নিরাট ভদ্রলোক। রাতের আধারে তার হিংস্র বাঘের মতো আক্রমণ দেখবে না একই কাজের পাপী সেও। রাতের আধারে জানোয়ারও দিনের আলোয় ভদ্রলোক। নিজেকে সম্পূর্ণ কালোতে মুড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিল। খুঁটিয়ে দেখছে নিজেকে। কয়েকদিন দাড়ি কামানো হয়নি, খোঁচা খোঁচা দাড়ির জায়গায় বেড়ে গিয়েছে। খারাপ লাগছে না, অন্যরকম লাগছে। চুলগুলো বিন্যস্ত ভাব ছাড়িয়েছে। অবিন্যস্ত বড় চুলগুলোতে নিজেকে দেখে থমকালো আদিল। এভাবে নিজেকে কখনো খুঁটিয়ে দেখা হয়নি। স্কিন কেয়ার করেছে, ত্বক সফট রাখার জন্য ক্রিম ব্যবহার করেছে, তবে এভাবে কখনোই দেখেনি, মনেই হয়নি এমন। আজ হঠাৎ কেন মনে হলো সেটা আদিল ভেবে পেল না, তাও আবার এমন একটা রাতে। এসবের কারণ কি মীরা? মন প্রেমে পড়ে খোলস ছাড়াচ্ছে, নাকি শুধুই কিছুটা পরিবর্তন হয়েছে? এসব ভাবনায় আর এগুলো না আদিল। চট করে অন্য ভাবনায় গিয়ে ঠিক করে নিল এরপর থেকে কয়েকদিন এভাবেই থাকবে, দেখা যাক তার রাজনন্দিনী লক্ষ্য করে কিনা। মীরার কথা ভাবতে আদিলের ঠোঁটের ভাঁজে অন্যরকম চঞ্চলতার দেখা মিলল। ব্যাগ হাতড়ে কিছু কাগজ বের করে নজর বোলালো একবার করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল, বিড়বিড় করে বলল, তোমাকে চিনতে এতটা দেরি হলো কেন রাজনন্দিনী? আদিল মাহমুদ কি একটি কারণে হেরে গেল নিজের সাথে? অন্যায় করেছে তুমি, এর দাম অবশ্যই তোমাকে দিতে হবে, সে হোক জীবন দিয়ে। কথাগুলো শেষ করে কাগজগুলো নিজ জায়গার মতোই রেখে দিল। আয়নার সামনে ফিরে এসে মুখে মাস্ক লাগাতেই নিস্তব্ধতা কাটিয়ে ইলেকট্রনিক যন্ত্রটি বেজে উঠল অপরপক্ষের বার্তা নিয়ে। ফোন তুলল আদিল, তবে চুপ করে রইল। অপর পাশ থেকে কিছু বলতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের সাধ্যমতো মাতাল হাতে নিতে বলবে। আজ অন্তত কারোর মৃত্যু চায় না, এতে আমার লস। আমি বর্ডারে পৌঁছে যাব, সাবধান। 4 বছরের অবস্থা ভালো না, এমনভাবে নিজেকে ঢেকে রাখবে যে জন্ম দিয়েছে সেও যেন চিনতে না পারে। লোকটি ফোন কেটে দিল। আদিল হুট করে মাস্ক খুলে কালো কাপড় দ্বারা মুখ কপাল ঢেকে নিল। দুটো চোখ ছাড়া দেখার কিছুই নেই, চেনা যাচ্ছে না। মেশিন 3টে প্যান্টের পকেটে ঢুকিয়ে বের হয়ে এলো বাড়িটি থেকে।
অপরাধ করুক, সমস্যা নেই, তবে কেউ দেখে ফেললেই যেন সমস্যা। ভদ্রলোকের মুখোশ খুলে যাবে যে, সমাজের মানুষ ছি ছি করবে। অপরাধ ধরা পড়া যে ফাঁসির সমান, সে না হোক ফাঁসি। ব্যবসায় তো খারাপ না। আদিলের মন বলছে কিছু একটা হবে আজ, তার জানা আবার অজানাও। চট করে শিওরও দিতে পারছে না, শিওর দিতে গেলেও যেন মনের ওপর চাপ প্রয়োগ করতে হবে, যেটা সেই মুহূর্তে একদম চাইছে না। হুট করে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঘোর বিপদ। প্রকৃতি আজ নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। অন্তরিক্ষে কালো মেঘের ছড়াছড়ি, বাতাসের গতি তীব্র নয় বৃষ্টির বেগ। ঝিরিঝিরি বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে উঠেছে। প্রকৃতি আজ পরীক্ষা নিচ্ছে নাকি? প্রতিকূল পরিবেশে হুটহাট ভিন্ন প্রতিকূলতা ছড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে কি প্রমাণ করতে চাইছে? প্রকৃতিও হিংস্র হতে পারে। মানুষের হিংস্রতা অপর পক্ষকে ধূলিসাৎ করে দেয়, তবে প্রকৃতির হিংস্রতা যেন পুরো মানব সভ্যতাকে ধূলিসাৎ করে দিতে তৎপর। আফরা মীরার তো তাই মনে হচ্ছে। এই যে মাঝারি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তারা, পরিশ্রম হয়নি। প্রকৃতি আজ সহায় হলে খুব ক্ষতি হতো, ঠিক কাজগুলো হয়ে যেত। হাতে ক্যামেরা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মীরা, দৃষ্টি তার বর্ডারের কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালোতে আবৃত মানুষগুলোর উপর। আলো অন্ধকার একসাথে গ্রাস করে নিয়েছে। ক্যামেরার কাজ এমনি ঠিকঠাক হতো না, এর মধ্যে বৃষ্টি যেন প্রতিপক্ষের জয়ের উল্লাসে মেতে উঠেছে। হারটাকে মেনে নিতে বাধ্য হয়েও ঠিক হজম হচ্ছে না দুজনের। খানিক পর পর মুখের রং পাল্টে যাচ্ছে আফরার। মীরা এক পলক আফরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে বলল, নেমে যাবি? উপায় নেই। দেখে ফেললে সকল পরিকল্পনা বানচল হয়ে যাবে, যা চাইছি না। আফরার জবাবে বিরক্ত হলো মীরা। মেয়েটার মনে আছে একটা, সে বর্তমানে বলছে আরেকটা। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে বলল, যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি, লেটস গো। মীরার কথা শেষ হওয়া মাত্রই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আফরা। বাঁশের ট্রেল ধরে এমনভাবে দৌড়াতে লাগলো প্রফেশনাল বলেই মনে হলো। তবে হুট করে বাস থেকে হাত ছুটে গেলে জীবনের মায়ার সমাপ্তি বান্দরবনের মাটিতেই করতে হবে। পথটা সহজ নয়, চিন্তিত মুখশ্রীতে ভরপুর উৎকণ্ঠা। বাঁশপাতায় জমে থাকা বৃষ্টির পানি ঝুম করে মেলি শরীরে পড়ছে। ভিজে একাকার অবস্থা দুজনের, তীব্র জ্বরও আসতে পারে। সেদিকে সংকীর্ণ মনোভাবও পোষণ করল না কেউ। কাজটার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয় যেন। দীর্ঘ পথ অতিক্রম করে চারপাশ নজর বোলালো দুজন। কোনো রকম অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ। পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুজন। পাহাড়ের চূড়া থেকে দূরত্বটা কম মনে হলেও এখন মনে হচ্ছে সময়টাতে ঢাকা চলে যাওয়া সম্ভব। নেহাতি তাদের ভাবনা। ফিসফিসানি আওয়াজে আপনা আপনি থেমে যায় পা। সতর্কিত দৃষ্টিতে পরখ করে যত দূর চোখ যায়। মুখ চাওয়াচাওয়ি করে দুজনেই একসাথে পকেটে হাত গুলিয়ে দিল। ধারালো অস্ত্র হাতের ভাঁজে রেখে এগিয়ে গেল অসীম সাহসে। পাহাড়ের বাঁক পেরোতে দুটো লোককে নজরে পড়ল। মোটা সোটা লম্বা শরীরের পাশে পাতলা গোছের অলস্য শরীর। পায়ের গতি দেখে মনে হচ্ছে নেহাতি চাপে পড়ে হাঁটছে, ঘুমাতে পারলে আরাম পেত। হাতে মাঝারি বক্স, বেশ ভারী মনে হচ্ছে। মীরা হেসে আফরার দিকে তাকালো। বিচলিত হলো আফরা। মেয়েটার হাসি মানেই এখন বিপদ। মাথা দিয়ে না করার সুযোগটাও মিলল না। পূর্বেই মোটা লম্বা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল মীরা। গলা দিয়ে শব্দ বের হলো না তার। বের হতো যদি মীরা লোকটাকে মাটিতে ফেলে দিয়ে মুখ চেপে না ধরত। হয়তো এতক্ষণ বন্দি থাকতে হতো। গোটা কয়েকশো লোকের মধ্যমণি থাকতো তারা, যারা বিশ্রী চোখে দৃষ্টি দ্বারা সেকেন্ডে সেকেন্ডে কামনা মেটাত। মীরা সেরকম সুযোগ দিল না। হাতে থাকা ছুরিটা চালিয়ে দিল ঘাড়ের পাশে। মরবে না, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যদিও মরলে মীরার কিছু যায় আসে না। পাশের হ্যাংলা পাতলা লোকটা হতবম্ব হয়ে তাকিয়ে আছে। অচেনা কাউকে এমন জায়গায় দেখে মানতে পারছে না। হতবম্ব ভাব কাটিয়ে লোকটা যখন খেয়াল হলো বিপদ আগত, চিৎকার করার জন্য হাঁ করতেই আফরা দৌড়ে গিয়ে ঘাড়ে পাঞ্চ মারল। নেতিয়ে পড়ল পাতলা শরীর। ফুস করে নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল যেন। চোখ রাঙিয়ে মীরার দিকে তাকাতেই মীরা গা বাঁচিয়ে হাসল। পরক্ষণেই ভাবালিশ কণ্ঠে বলল, ঝুঁকি, লাভ, প্রেমিক প্রেমিকা। জবাবে কিছু বলল না আফরা। ক্যামেরা বের করে বক্সটার ছবি তুলল। ঘুরিয়ে ঘুরিয়ে, তবে কোথাও কোনো নামে চিহ্ন পেল না। মাহমুদ রাজে নিজ উদ্যোগে এমনভাবে তৈরি করে বুঝতে অসুবিধে হলো না কারোর। বক্স খুলল মীরা। খোলা মাত্রই ভেতরে দৃশ্যমান বস্তুগুলো বিস্ফোরণ বয়ে নিল দুজনের হৃদয়ে। আফরার থেকে মীরার চোখে
করুণতা হয়তো প্রকট। কাঁপছে কেন মেয়েটা? অতীত থেকে বের হতে পারেনি মনের প্রশ্নগুলো মনের মাঝে লুকিয়ে রাখলো আফরা। ভালো করে পরখ করলো, সবগুলো ঠিক বস্তু নয়। মানুষের মধ্যে থাকা বাঁচার অঙ্গগুলো, যেগুলোর একটা বিকলাঙ্গ হলেই মৃত্যু ধেয়ে আসতে চায়। কিডনি, লিভার, হৃৎপিণ্ড, বোন ম্যারো বা হাড়ের মজ্জা, ডিম্বাণু, চোখের মণি, রক্ত, পিত্তকোষ। একটা মানুষের মধ্যে অবশিষ্ট যা রয়েছে তাই লুকিয়ে আছে বক্সটায়। ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আফরা দ্বিতীয় বক্সটা খুলে একই রকম পেল না। বক্সটা বেশ বড়, মোটা সোটা লোকটাই এটা বহন করেছে। খানিক কেঁপে উঠল আফরা। এ যেন জ্যান্ত মানুষ শুয়ে আছে, শুধু লোকটার চোখ বন্ধ। আচ্ছা, চোখটা হুট করে খুলে গেলে কি হবে? তাকে বন্দি রাখার জন্য লোকটা তাদের দায়ী করবে, ঝাঁপিয়ে পড়ে বাঁচার লড়াই করবে। নিজের অদ্ভুত ভাবনায় হতাশ নিঃশ্বাস ফেল আফরা। মৃত মানুষ বেঁচে ওঠে প্লাস্টিনেশনের মাধ্যমে কেবল জৈবিক শরীরের অঙ্গ ও কোষ নয়, গোটা শরীরকেও সংরক্ষণ করা হয়। মানুষ মারা যাওয়ার পর থেকেই তার শরীর দ্রুত পচতে শুরু করে। প্রথমে শরীরে থাকা এনজাইম কোষগুলো অবমুক্ত হতে শুরু করে এবং এক পর্যায়ে গোটা শরীরে থাকা ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজমগুলো পচতে শুরু করে। শরীরে থাকা পানি এবং চর্বি সরিয়ে তার জায়গায় পলিমার ঢুকিয়ে প্লাস্টিনেশনে এই পচে যাওয়া রোধ করে। প্লাস্টিনেশন শরীরের ব্যাকটেরিয়াগুলোকে টিকে থাকতে দেয় না, ফলে শরীরও আর পচতে পারে না। তবে শরীরের তরল পদার্থগুলো সরাসরি পলিমারের সংস্পর্শে কাজ করতে পারে না। তাই গ্যান্টার ফন হাগেন্স একটি বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করেছেন। প্রথমে শরীরের মধ্যে অ্যাসেটোন নামে দ্রাবক ঢোকানো হয়, এরপর তার জায়গায় পলিমার ব্যবহার করা হয়। কোনো এক ম্যাগাজিনে পড়েছিল আফরা, আজ তা সরাসরি দেখল। কি অভিনব প্রক্রিয়ায় অঙ্গগুলোকে জীবিত রেখেছে। ঠিক এই ব্যবসায় অনল মাহমুদকে রাতারাতি এত দূরে এনেছে। ঠিক এই মাধ্যমেই আজ অনল মাহমুদের আন্ডারে 3টে হসপিটাল, পুরো ক্ষমতা। নিজের অবাকতা লুকিয়ে অঙ্গগুলো মেলে ধরে ক্যাপচা নিল আফরা। সেই শুরু থেকে থম মেরে বসে আছে মীরা। কি বলবে হাতড়ে হাতড়েও খুঁজে পাচ্ছে না। কোথাও একটা চিনচিনে ব্যথার সুর পাচ্ছে, কিন্তু মানতে নারাজ। আনমনে প্রশ্ন করল, দাম কত হবে এগুলোর? আফরা ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বুঝল। অঙ্গগুলোর জন্য মনটা কেমন করে উঠল। সবাই যে এখানে প্রাকৃতিক মৃত্যু পেয়েছে তা নয়, কাউকে ধরে ধরে মৃত্যুর কোলে ফেলে দেওয়া হয়েছে। বন্ধ চোখের পাতা কাঁপিয়ে আফরা বলল, কালোবাজারে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বেশি বিক্রি হয় কিডনি। কালোবাজার 75% কিডনির দখলে। একটি কিডনি বিক্রি হয় প্রায় 1,72,00,000 টাকায়। এদিকে লিভার রোগে অন্য আরও যে কোনো রোগের চেয়ে বেশি মানুষ মারা যায়, কারণ এই রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। সামর্থ্য থাকলে কালোবাজার থেকে কিনে নিয়ে রোগীরা নিজেদের চিকিৎসা করান। একটি লিভারের দাম পড়ে প্রায় 1,38,00,000 টাকা। আবার আইনি প্রক্রিয়ায় হৃৎপিণ্ড দান করতে গেলে প্রচুর টাকা লাগে। ডক্টরের বিশাল খরচ থেকে বাঁচতেই রোগীরা হৃৎপিণ্ড কিনে নিয়ে চিকিৎসা করান। একটি হৃৎপিণ্ড বিক্রি হয় প্রায় 1,03,00,000 টাকায়। কর্নিয়া এবং একজোড়া চোখের মণির দাম প্রায় সমান। চোখের মণির দাম প্রায় 1,31,000 টাকা। এছাড়া বোন ম্যারো বা হার্টের মজ্জা, ডিম্বাণু, করোনারি আর্টারি, ক্ষুদ্রান্ত্র, গলব্লাডার বা পিত্তকোষ, রক্ত, সবগুলো মিলিয়ে গবেষণা মতে একটি মানব দেহ থেকে নানান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করলে এর আর্থিক মূল্য হতে পারে 4.5 কোটি টাকার বেশি। টাকার অঙ্ক মীরাকে বিস্ফোরিত করেনি, করেছে আফরার জ্ঞানের পরিধি। মেয়েটা এত কিছু জানলো কি করে? সহজ গলায় বলল, তার মানে একটা মানব শরীরের আর্থিক মূল্য কম করে হলেও 4.5 কোটি টাকা। তুই এত কিছু জানলি কি করে? হাসলো আফরা। কিছুক্ষণ চুপ করে ঘাসের উপর বসলো। বৃষ্টি নেই, প্রকৃতি নিশ্চুপতাকে বরণ করেছে। কালো মেঘ কেটে গিয়েছে। ভাবুক নয়নে আকাশের দিকে তাকিয়ে বলল, সন্দেহ হয়েছিল ডক্টর মানুষ আর কি করতে পারে। ক্রাইম বিষয়ে একটু ঘেটে দেখলাম, এবার সন্দেহটা সত্যি হলো। এবার মনে হচ্ছে ডক্টর বা নার্স হলে ভালো হতো, পরের জার্নিটা সহজ হতো। আফরা কথাটা শেষ করতেই পেছন থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো, তোমার জার্নিটা সহজ করার দায়িত্ব আমরা নিচ্ছি। চমকালো দুজনেই। আফরা ঘুরে তাকাতেই লোকটা লাল লাল দাঁত বের করে হাসলো, যেন দুজনকে অবাক করে দিয়ে বেশ মজা পেয়েছে।
মীরা তখনও নির্লিপ্ত। আফরার হাত বাড়িয়ে চিমটি কাটল মীরার হাতে, তবুও শান্ত মেয়েটা। এবার কপালে ভাঁজ পড়ল আফরার। মেয়েটা কি বেশি ভেঙে পড়েছে? এখন যে দুঃখ বিলাসের সময় নয়। লোকগুলোর মধ্যে সর্দার গোছিয়ে লোকটার পরনে লুঙ্গি, কেমন এক ভঙ্গিমায় পড়েছে, ঠাউর হলো না আফরার। আর সবাই মুখ ঢেকে রাখলেও লোকটা সম্মুখে দাঁড়িয়ে আছে। বিপদ সামনে দেখেও আফরার কি জন্য ভয় করছে না বুঝতে পারছে না নিজেই। নিজের সাহসের গণ্ডি পেরিয়ে আরেকটু উঁচুতে গিয়ে আফরা ক্যামেরাটা সর্দা লোকটার দিকে তাক করে ক্যাপচার নিয়েই হাসলো। ভরকে গেল লোকগুলো, সাথে সাথে যেন গরম রক্ত টকবগিয়ে উঠল। মৃদু চিৎকার করে বলে উঠল, সাহস ভালো, কিন্তু একটু বেশি সাহস হলো না? আমার ছবি দিয়ে কি প্রমাণ করবি মাইয়া? আমাকে ধরতে পারবি? এখন যদি তোদের মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিই, কেউ টেরও পাবে না। আমার নাম মজলুম উদ্দিন, জুলুম করাই আমার কাজ। কথাটা বলে লোকটা গর্বের সহিত হাসলো। আফরা নিজেরই খুব হাসি পেল নামের সিঁড়ি শুনে। এটা আবার কেমন নাম? প্রশ্ন করতে গিয়েও চুপ রইল সে। পাশ থেকে একজন বলে উঠল, সর্দার খাড়ায় আছেন কেন? তাড়াতাড়ি করেন, বস অপেক্ষা করতেছে। ভাগ্যিস আমি দেখছিলাম মায়াগুলারে, না হলে তো বসের হাতে আজ আমরা শেষ। আরও লোক আছে ওদের, নিজেরাই ফাঁসা যাবো। আগে ক্যামেরাটা নেন। মুসলিম উদ্দিন মাথা নাড়ালেন। আফরা এবার বিচলিত হলো। ক্যামেরাটা নিজের সাথে রাখতে হবে। দুজনই একসাথে পিছিয়ে যেতে যেতে খাদের পাশে দাঁড়িয়ে পড়ল। পাশে আরেকটা পাহাড়, যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে বেশ নিচুতে। ঝাঁপ দিলে কোথায় পড়বে ঠিক নেই। মজলুম উদ্দিন ক্যামেরাটার দিকে হাত বাড়াতেই গলা থেকে খুলে বাম হাতে রাখলো আফরা। লোকটা কিটকিটিয়ে হেসে আফরাকে স্পর্শ করতে ছুঁড়ে মারল নিচে। চমকে গেল লোকটি, রাগে চোখ রক্তিম হয়ে উঠল। বলিষ্ঠ হাতে থাপ্পড় উঁচাতেই নত করে রাখা মুখ উঁচু করল মীরা। লোকটার দিকে এমন করে তাকালো, মজলুম উদ্দিন খানিক ভয় পেতে বাধ্য হলেন। এমন ধারালো দৃষ্টি কারোর হয়? তবে তিনি থামলেন না। আফরার থেকে ঘুরে থাপ্পড়টা মীরার গালেই বসালেন। ফর্সা গালটা নিমিষে লাল হয়ে এলো। হেসে উঠল মীরা। আফরাকে থাপ্পড়ের হাত থেকে বাঁচাতে পেরে যেন জয় তার হয়ে গেছে, কিন্তু মানতে পারল না আফরা। পা উঁচিয়ে পেটে লাথি বসাতেই মজলুম উদ্দিন মুখ থুবড়ে পড়লেন। বাম হাত কাজে লাগিয়ে একই গালে পরপর দুবার থাপ্পড় বসিয়ে ক্ষান্ত হলো আফরা। মীরার হাসি চওড়া হলো। ভালোবাসা দেখতেও ভালো লাগে। মীরার আচরণে বিরক্ত আফরা। মেয়েটা এই পরিস্থিতিতে হাসছে, অথচ আফরা খেয়াল করলো না মীরার দৃষ্টি। হাসির আরেকটি কারণ এই যে মীরা দেখতে পাচ্ছে পাহাড়ের বাঁকে গা লুকিয়ে মাথা বের করে আছে একজন, যার চোখের দৃষ্টিতে পুরো ছারখার হতে পারে পুরো বান্দরবান। যখন এই দৃষ্টিটা তার উপর পড়ছে, কেমন শিথিল হয়ে যাচ্ছে ওই চোখ, যেন কত বছরের তৃষ্ণার্থ। সর্দারকে এভাবে লুটিয়ে পড়তে দেখে গর্জে এলো তিনটে লোক। সরু রাস্তায় একসাথে ফাইট করা সম্ভব নয় বলেই অন্যরা দাঁড়িয়ে আছে। লোক দুটো এসে আফরা মীরার হাত চেপে ধরতেই আরেকজন কলার চেপে ধরল, হাত গলিয়ে দিয়েছে গলায়। গ্রীবাদেশ থেকে যে এই হাত বুকে নামতে সময় নিবে না বেশ বুঝতে পারছে দুজনেই। এই যে এদের চোখে এখন অন্য নেশা, বসের কথা ভুলে গেছে একদম। তবুও নির্লিপ্ত দাঁড়িয়ে রইল মীরা। আফরা স্ট্যান্ড নিতে চাইলেও পাচ্ছে না, গা গুলিয়ে আসছে, চোখে মুখে আকাশ ছোঁয়া ক্রোধ। লোক দুটোর হাত নিচের দিকে অগ্রসর হতে হতেই থেমে গেল। বিকট শব্দ। নিশাচরও বুঝি লুকিয়ে গেল পাহাড়ি বৃক্ষের আড়ালে। পেছন ঘুরে কাউকে রিভলভার হাতে এগিয়ে আসতে দেখে ছেড়ে দিল আফরা মীরাকে। মাথা নত করে অভিযোগ করলো, বস, মায়া দুইটা আমাগোর কাম পণ্ড করতে আইছে। ধরছি এই দুইটারে, আমাগোর হাতে ছাইড়া দেন, বুঝালো মু। আপনারা চিন্তা করম নাই। বস লোকটি শান্ত দৃষ্টিতে একবার আফরার দিকে তাকালো, আরেকবার মীরার দিকে তাকালো। দুকদম এগিয়ে মীরার সামনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে গেল। দৃষ্টি ঘোরাফেরা করছে লাল দাগে। মীরার ঠোঁটের ভাঁজে নির্লিপ্ততার হাসি। ভনিতা হীন চাপা স্বরে বলে উঠল, বসকে খবর দে, মায়াগুলো নিয়া যা কুটিরে, ওইখানে দেখা যাবে। লোকগুলো হয়তো ইঙ্গিত বুঝতে পারলো, এগিয়ে এসে ধরবে। মীরা শব্দ করে হেসে উঠল। হাসিটার স্থায়িত্ব কাল দীর্ঘ হলেও বসের আদেশবিহীন কেউ এগোতে পারল না। হাসি থামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আদিল। শিথিল দৃষ্টি কেমন চকচক করে উঠল। এক টানে মুখের কাপড় খুলে ফেললো আদিল। মীরার মুখোমুখি দাঁড়িয়ে গালের দিকে বাড়ানো হাতটা নামিয়ে ফেললো। আচমকাই গর্জে বলে উঠল, থাপ্পড় দিয়েছে কে? লোকগুলো ভয় পেল না। বসকে এতদিন দেখে আসছে, একটু পরেই যে মেয়েটার শরীর ভেদ করে বুলেট ঢুকে যাবে তারা জানে।
একজন উল্লাস মিশ্রিত কণ্ঠে বলল, বস সর্দার। আদিল এক পলক লোকটার দিকে তাকালো। উল্লাসটা একদম পছন্দ হলো না। হুট করে আকস্মিক বুলেট ছুঁড়ে মারল। উল্লাস মিশ্রিত কণ্ঠনালী রক্তাক্ত হয়ে গেল। ধপ করে পড়ে গেল নিচে। ভয় কেঁপে উঠল সবাই। আদিল এবার নিচে পড়ে থাকা শরীরটার দিকে তাকালো। গুঙিয়ে যাচ্ছে একটু পরপর। উবু হয়ে বসে হাতটা মুচড়ে ধরল। লোকটার প্রাণ পাখি তখনই উড়ে গেল যেন। আকস্মিক ঘুরে কামনাযুক্ত চোখের মালিক দুটোর কপাল বরাবর বুলেট ছুঁড়ে সরল হাসল আদিল। কয়েক মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বোধগম্য হলো না কারোরই। বসের হঠাৎ এমন পরিবর্তন কেউ মেনে নিতে পারছে না, কিছু বলতেও পারছে না। আদিল উন্মাদের মতো মীরার গালের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে অসীম ব্যথার ছাপ ফুটে উঠতেই মীরার নির্লিপ্ততা বিদায় নিল। চোখ ভরে আসতে চাইল। লোকটা আবার তাকে দুর্বল করতে আসছে। দৃষ্টি ফিরিয়ে নিল মীরা। আদিল হেসে ফিসফিস করে বলল,